সব খবর নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। রাজধানীর হাজারীবাগ বাজারে একটি লেদার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় ২.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফিনিক্স লেদারের একটি গুদাম এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদামে লাগা আগুনে সব হারিয়ে এভাবেই আহাজারি করছেন এক ব্যবসায়ী ও তার স্বজন। শুক্রবার জুমার নামাজের কিছুক্ষণ পরই এই লেদার গোডাউনে আগুন লাগে, যেখানে প্রাথমিকভাবে দেখা যায় ৭ তলা ভবনের ৫ম তলা থেকে এই আগুনের সূত্রপাত। শুরুতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যোগ দিলেও একে একে মোট ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে। এক পর্যায়ে ভবনটির উপরে আটকে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। পরে অবশ্য ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার করা হয় তাদের। প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ফাইটাররা, যেখানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। আগুন লাগার বিভিন্ন কারণ দেখছে ফায়ার সার্ভিস, তবে তদন্ত শেষে মূল কারণ জানা যাবে। একই সাথে ভবনটিতে ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। এই টিটিএল দেখেন না পড়ে আছে, এটা তো আমাদের ভিতর থেকে কাজ করতে হয়েছে। আমাদের কাজের ধরন বিভিন্ন ভাবে ভিতর থেকে কাজ করেছে, কিন্তু বাইরে থেকে যে কাজটা করার কথা, যেটা টিটিএল দিয়ে করার কথা, ওটা করতে পারে নাই, কারণ টিটিএল ডিপ্লয় করার মতো অবস্থা নেই। দেখেন পানির সংকট ছিল, অবশ্যই পানি, আমাদের বিশেষ পানিবাহী গাড়ি এসেছে, কারণ পানির সংকটের কারণেই আমরা এই সমস্ত পুরাতন জায়গা, এই পুরাতন ঢাকা, তারপরে এই যে হাজারীবাগ, এই ধরনের যতগুলো জায়গা আছে, এখানে আমরা পানির সংকটে ভুগি। এই জন্য আমরা যখন আসি তখন বিশেষ পানিবাহী গাড়ির সাথে করেই নিয়ে আসি। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। হাজারীবাগের ট্যানারি গোডাউনে আগুনের স্থানে রয়েছেন সহকর্মী আশিক মাহমুদ। যাব তার কাছে। আশিক, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এই মুহূর্তে ভেতরের কি অবস্থা? কেউ কি আটকা ছিল কিনা, বা আহত যারা হয়েছেন কি অবস্থা তাদের? শাওন, এই মুহূর্তে আগুন তো নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতর কিন্তু এখনও কাজ করছে। আমরা ভেতরে যারা ছিল তাদের সাথে কথা বলেছি এবং ভেতরে সেই চিত্র কিছুটা দেখেছি যে ৫, ৬ এবং ৭ তলায় যে আগুন ছিল, সেখানে কিন্তু ভেতরে যে আসবাবপত্র যা ছিল, বিভিন্ন মেশিনারি ছিল, জুতা তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জামাদি ছিল, বিভিন্ন ধরনের চামড়া, বিভিন্ন ধরনের কেমিক্যাল, নানান কিছু দ্রব্যাদি সেখানে ভেতরে ছিল। সব কিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী যারা ভেতরে গিয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ভিতরে সব কিছু পুরো ছাই হয়ে গেছে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগুন যখন ভেতরে জ্বলছিল তখন যে এতটাই দাহ্য পদার্থ সেখানে ছিল যে পানি দেওয়ার পরেও সে আগুন কিন্তু সহজে নিয়ন্ত্রণে আসছিল না। আগুন উল্টো আরও চারপাশে ছড়িয়ে যাচ্ছিল। তো এই চিত্রতে এর ফলেই কিন্তু আসলে আগুন ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় এবং পরবর্তীতে আমরা যেমনটি জানি যে দুপুর ২টার কিছু পরে আগুনের সূত্রপাত, সেটি কিন্তু প্রায় ৩ ঘন্টায় ফায়ার সার্ভিসে প্রায় ১১-১২টি ইউনিটের চেষ্টায় ৩ ঘন্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ভেতরে যে চিত্র দেখেছি যে ৫, ৬ এবং ৭ তলায় যাদের আসলে এই প্রতিষ্ঠান ছিল, অর্থাৎ কেউ জুতার সোল তৈরি করত, কেউ জুতার চামড়া প্রসেস করত, কেউ জুতায় আঠা দিত, কেউ জুতা প্রক্রিয়া করত, এই ধরনের অসংখ্য প্রতিষ্ঠান আছে এর ভেতরে। সেই প্রতিষ্ঠানগুলোই যে পাশটা, অর্থাৎ পেছনের পাশে মূলত আগুনের সূত্রপাত এবং সেই পাশে সবচেয়ে বেশি জ্বলেছে এবং সেই পাশেই সব কিছু কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে। এবং সেই যারা ওই সকল প্রতিষ্ঠানের যারা মালিক, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে এবং তাদের সব কিছু আসলে পুরো ছাই হয়ে গেছে। এই প্রতিষ্ঠানটি আসলে এই ভবনে প্রায় ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানের ছোট ছোট মালিক, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের হচ্ছে ছোট ছোট কারখানা, সেই কারখানার সব কিছুই পুড়ে গেছে। অনেকে আহাজারি করতে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু ছোট ছোট কারখানা সব কিছু পুড়ে যাওয়াতে তারাও কিন্তু আহাজারি করছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আসলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনই আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক উন্নয়নের চেষ্টা কখনো করেনি আওয়ামী লীগ। উন্নয়নের নামে কেবল টাকা পাচারই করেছে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও
দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ সিদ্দিকী। অন্য অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদেরই বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। বিগত সরকারের দুর্নীতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলব? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে, টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির ১ টাকা ১ পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। এ সময় বিএনপি নেতারা বলেন, ঠিক কী কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না তা স্পষ্ট নয়। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে কাশিমপুর কারাগারে থাকার ভালো ব্যবস্থা করা হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সম্মেলনে তিনি একথা জানান। দেশের প্রতি টান থাকলে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা জন্মেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আরেকবার যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না। একা থাকার দুঃখ বড় ভুলটা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশিমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। গণমাধ্যম সংস্কারের ১৩ দফা প্রস্তাবনা পেশ করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিগত সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করার পেছনে অন্যতম বড় ভূমিকা ছিল গোয়েন্দা সংস্থাগুলোর। তবে সেই জায়গা থেকে সরে আসতে হবে। বলেন, সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিক পক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি গত ১৫ বছরে আমাদের সংবাদপত্রের মুখ কেড়ে নেওয়ার, মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি, যারা কাজ করেছে। এই যে ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, সিকিউরিটি এজেন্সি বলেন, এদেরকে যাতে এরা যেন ভবিষ্যতে আর কোনো দিন সরাসরি ইন্টারভেন না করতে পারে, সেটা আমাদের মেকানিজম বের করতে হবে। অন্যায় অনিয়ম রোধে প্রতিটি জেলা উপজেলায় গ্রুপ তৈরি করা হবে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যার যত অভিযোগ আছে তারা জানাবেন কমিটিতে, এরপর নেওয়া হবে ব্যবস্থা। সার্জিস বলেন, গত ১৬ বছর অনেক মানুষ বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি সড়কের প্রকল্প ছাড়া কিছুই করেনি বিগত সরকার। দরিদ্র মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সার্জিস। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
জেলা এবং আমাদের উপজেলা এবং ইউনিয়নে লোক ঠিক করবে খুব দ্রুত। কারোর সাথে যদি কোথাও অন্যায় হয়, কোথাও যদি আপনারা দেখেন যে কোনো একটা কাজের জন্য টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন, তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে যেই ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নেব। কিছু রাজনৈতিক দলের নেতাদের আচরণ ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি কথা জানান। নুরুল হক বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে, তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে, সুযোগ নেই নতুন করে নির্বাচনে অংশগ্রহণের। এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের মতোই হয়ে উঠছে। এটি কিন্তু মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে, উৎকণ্ঠা তৈরি করছে যে তাহলে কি এটা আবার কোন বাংলাদেশ? যদি পূর্বের ব্যবস্থা সিস্টেম বলবৎ থাকে তাহলে এই বাংলাদেশ বিনির্মাণ বা দেখার জন্য কি আমরা জীবন দিয়েছি? যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যে হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা, কোন প্রক্রিয়ায় তার চিকিৎসা হবে, পরবর্তীতে সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। কিন্তু আপনারা আমরা সবার কাছে ওনার সুস্থতার জন্য, ওনার রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। ট্রাস্টের জমি দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আল কাদি ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত করেন আদালত। তাদের বিরুদ্ধে 19 কোটি পাউন্ড দুর্নীতির প্রমাণ মিলেছে। এর পাশাপাশি ইমরান খানকে 10 লাখ এবং তার স্ত্রীকে 5 লাখ রুপি অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও 6 মাসের জেল এবং বুশরা বিবিকে 3 মাসের জেল সাজা হবে। গত বছরের 27 ফেব্রুয়ারি দুর্নীতির এই মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগে বলা হয়, একটি আবাসন প্রতিষ্ঠানের 50 বিলিয়ন রুপি বৈধ করার বিনিময়ে ইমরান খান ও তার স্ত্রী গ্রহণ করেন 100 কোটি রুপি ঘুষ। অবশেষে কারারের দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার এই বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। যুক্তরাষ্ট্র কাতারের প্রতিনিধিও সই করেছেন চুক্তিপত্রে। বিবৃতিতে জানানো হয়, চুক্তির বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। শনিবার মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। এর আগেও শুক্রবার কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ায় রোববার থেকে জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্থতাকারী। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজা জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় 87 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 21 জনের শিশু। নিহতের তালিকায় 25 নারীও রয়েছে। জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিমান হামলা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 46,800 ফিলিস্তিনি, আহত 1 লাখের বেশি। গত 15 বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অনেকে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল। মুন্সিগঞ্জের ঢালি সাম্বার নিবাস রিসোর্টে এই পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি সাবেক বর্তমান শিক্ষার্থীদের পারিবারিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। দীর্ঘ সময় পর কলেজ জীবনের সহপাঠী বন্ধুদের কাছে পেয়ে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে মেতেছে তারা।
অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। দেশের ঐতিহ্যবাহী এই কলেজের পুনর্মিলনীতে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অনেক সাবেক শিক্ষার্থী। আজকের দিনে বন্ধুরা পুরনো দিনের সেই স্মৃতি হাতড়ে ফিরেছেন। এই শ্রম এবং শক্তি যদি প্রয়োগ করা হয় আগামী নির্বাচনে, তাহলে আমি অবশ্যই আশা করি যে আপনাদের প্রিয় প্রার্থী জিতবে। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলের একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব সম্মেলনে এই দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন রেজাউল করিম। বলেন, একটি শক্তিকে খুশি করতে আওয়ামী লীগকে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। জনগণের সাথে এই ধোঁকাবাজি হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন রেজাউল করিম। বলেন, জনগণ আগামীতে আর চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। সমাবেশ শেষ ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ, এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়, কে কি বলবে তা জানি না। যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিয়ার নির্বাচন পছন্দ করছেন না, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেকের শিক্ষা জীবন অনিশ্চয়তায়। তাদের ভবিষ্যৎ বিবেচনা করে বাছাই করে 100 জনকে স্কলারশিপ দেবে সন্তান ও অভিভাবক ফোরাম। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে 30 জনকে দেওয়া হবে এই বৃত্তি। শিক্ষা জীবন সমাপ্ত না হওয়া পর্যন্ত সন্তান ও অভিভাবক ফোরাম প্রতি মাসে 5000 টাকা করে দেবেন। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন। আয়োজকরা জানান, তাদের উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন কারো মুখাপেক্ষী না থাকে। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে মানবাধিকার সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানায় শিক্ষার্থীরা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। সিঙ্গার বেকো। তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজের মান উন্নয়নে উন্নত মেডিকেল কলেজের সাথে একীভূতকরণের চিন্তা করছে সরকার, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার হল পরিদর্শনকালে একথা জানান তিনি। ঢাকা সহ এবার সারা দেশে MBBS ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1,35,261 জন শিক্ষার্থী। সকাল 10টায় ছিল MBBS ভর্তি পরীক্ষা। তবে যানজট এড়াতে প্রায় সবাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে জড়ো হন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়ে 1,35,261টি। দেশের 110টি মেডিকেল কলেজে প্রায় 5,380 আসন, অর্থাৎ চলতি বছর প্রতি আসনের বিপরীতে লড়েছেন 25 জন। প্রত্যাশা করতেছি চান্স পাওয়ার, আর কি মা বাবার আশা। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি খুবই ভালো, প্রত্যাশাও করতেছি বেস্টের জন্য। সো হোপ ফর দ্য বেস্ট। কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, সবার নাগালের বাহিরে, এমন না যে নাগালের বাইরে ছিল এরকম কিছু না, কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করার মতো ছিল। গেল বছরের তুলনায় আসন প্রতি এবার পরীক্ষার্থী বেড়েছে 6 জন। তবে কলেজের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষক নিয়োগেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা। ভাগ হয়ে গেছে এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা তো সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবেই হয়েছে পরীক্ষা। মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করেন তিনি।
ইন্টার্ন এখন পড়ছে, তারও 5 বছর হয়ে যাবে, সেও কোনো প্রফেসরের দেখা মেলেনি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি মেডিসিনের প্রফেসর নাই, সে পড়াশোনা করলো, এরকম নানান সাবজেক্টের কথা আসছে। তো কাজে এগুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নেন মেডিকেলে ভর্তি ইচ্ছুকরা। প্রশ্ন নিয়েও প্রকাশ করেন সন্তোষ। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আর প্রশ্ন সহজই হয়েছে, কিন্তু সহজের মধ্যে থেকে একটু ঘুরানো পেঁচানো আর কি। সবার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি, তাই পরীক্ষা দিয়েছি। আসলে প্রিপারেশনও মোটামুটি ছিল, কিন্তু দেখা গেছে প্রশ্ন আগের তুলনায় মোটামুটি সহজ হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের, এর মধ্যে 7 জনই মোটরসাইকেল আরোহী। নিহতদের মধ্যে গোপালগঞ্জ ও চট্টগ্রামে 6 জন রয়েছেন। থামছে না স্বজনহারাদের আর্তনাদ। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা কিছুতেই থামছে না আহাজারি। গোপালগঞ্জের পোনাকাদি গ্রামের 9 যুবক 3 মোটরসাইকেল করে বেরিয়েছিলেন শীতের সকালের টাটকা খেজুর রস খেতে। পথে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দিতে বাস চাপা দেয় একটি মোটরসাইকেলকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। শুক্রবারে বন্ধ থাকার কারণে ওরা এই শুক্রবারে আর কি আবার প্ল্যান করছে যে ওরা রস খেতে যাবে, তাই রস খাওয়ার উদ্দেশ্যেই আজকে এই ডেটটা দিছিল। আজকে শুক্রবার, ওই উদ্দেশ্যে ওরা রওনা করছিল। ফোন দিছি যে ওরা 10 মিনিটের কাছে আসতেছে না কেউ। এরপরে 2খান গাড়ি নিয়ে আইছে, বলে যে দাদা ওরা অ্যাক্সিডেন্ট করছে। দুর্ঘটনার পর বেশ কিছু সময় বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ওখানে ওই যে অজ্ঞাতনামা গাড়ি কেউ বলতে পারো না কিসের সাথে ধাক্কা মারে। মোটরসাইকেলে 3 জন ছিল নাকি রস খেতে যাচ্ছিল, বাড়ি থেকে বেরোচ্ছে নাকি রস খেয়ে। অজ্ঞাতনামা গাড়ি এখন এরা কোন দিকে যাচ্ছিল তাও কেউ বলতে পারে না। সড়কে মোটরসাইকেলের 3 আরোহীর প্রাণ ঝরেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। হোটেলে নাস্তা সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। সুফিয়া রোড এলাকায় বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান নিপ্পু বড়ুয়া, সনি বড়ুয়া এবং রুবেল বড়ুয়া। আমি সকাল পর্যন্ত 3 বার দেখতে আসছি, আসলে এগুলো মানা যায় না। এক একজনের এক একটা পরিবার। পাস করতে গিয়ে স্টারলাইন নামক দ্রুতগানের সম্মুখে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে 3 জন মাইনি বড়পাড়ার 3 জন যুবক মৃত্যুবরণ করেন। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে ডাম্প ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেলের এক আরোহী। বরিশালেও সড়কে ঝরেছে প্রাণ, আহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ছুটির দিন এলেই দাম বাড়ে মুরগির। গরু ও খাসির মাংস ওঠে না নিম্ন ও মধ্যবিত্তের পাতে। শুক্রবার একটু ভালো রান্নার জন্য যারা কিনছেন সেই পরিমাণও অল্প। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী মিলছে না মুরগি। বৃহস্পতিবার রাত থেকেই বাড়িয়ে দেওয়া হয় দাম। সব নিয়ন্ত্রণ হয় মূলত কাপ্তান বাজার থেকে। তার উপর অনুষ্ঠানের চাহিদা বাড়ায় মুরগি সরবরাহ করে সামাল দেওয়া যাচ্ছে না। ফলাফল, ব্রয়লারের কেজি 200 টাকা, মানভেদে সোনালী মিলছে 3 থেকে 350 টাকায়। এদিকে গরুর মাংসের দোকানে বেচাকেনা নেই বললেই চলে। আগস্টের পর দাম কমলেও সম্প্রতি কেজি 750 টাকা। 1 কেজি খাসির মাংস কিনতে 1100 টাকা লাগবে। ব্যবসায়ীরা জানালেন, প্রতিটি গরুর দাম 10,000 টাকার মতো বেড়েছে। সেই ধাক্কায় খুচরা পর্যায়ে লেগেছে। যে হিসেবে টাকা বাজার করতে আসে বা আসি, এই হিসেবে মনে করা বাজার অনেক দাম, অর্ধেক মশলা নেওয়া যায় না। বড় হইতে 1 কেজি বা 1.5 কেজি হইতে খরচ আছে। খরচ পরে এটা পাড়ি কিনে আনে, ওখান থেকে আবার খরচ আছে। এবার আমরা কিনে এলো, এখান থেকে আবার খরচ আছে। ওই হিসাবে মনে করেন 180-200 টাকা পড়ে যায়। কাস্টমারের কাছে 100 টাকাও গরু এখনো বেচিনি। বেলা বাজে 10টা, এই শুক্রবার দিন, অথচ একটা গরু বেচার কথা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেন নিরাপত্তা মন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তিকে বেপরোয়া আখ্যা দেন তিনি। বলেন, এটি বাস্তবায়িত হলে জোট সরকার থেকে সরে আসবে তার দল। যুদ্ধ আবার শুরু হলে সে সময় তার দল সরকারে ফিরবে জানান তিনি। বরাবরই গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে বেন গাভির, অবশ্য তার দল না থাকলেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে না নেতানিয়াহু সরকার। אם המלחמה בחמאס עסקה מופקרת, היא כוללת
এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে আমাদের যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থাকবে। এই বেপরোয়া চুক্তিটি যদি অনুমোদিত ও বাস্তবায়িত হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের পদত্যাগপত্র জমা দেব। আমরা আর সরকারের অংশ থাকব না। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল। সাগরের নীল জলরাশির সাথে পাহাড় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন সমুদ্রের সৌন্দর্য উপভোগে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি ঝর্ণা, ইনানি, মহেশখালীর আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির, ডুলা হাজারা সাফারি পার্ক। হোটেল মোটেল ব্যবসাও পর্যটকের আনাগোনায় জমজমাট। অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী ষষ্ঠ রোকেয়া বিতর্ক উৎসবের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এই বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে। বিতর্ক অনুষ্ঠানটি ট্যাব পদ্ধতিতে আয়োজন করা হয়েছে। রোকেয়া বিতর্কে 32টি দল থেকে নকআউটের পদ্ধতিতে 16টি দল নির্বাচিত হয়েছে। তাদের নিয়ে ট্যাব পদ্ধতিতে 3 রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালে উঠবে 2টি দল। আগামীকাল শনিবার রোকেয়া বিতর্ক উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হবে বিকাল 3টায়। ধর্মীয় সম্প্রীতি মানুষকে বন্ধনে আবদ্ধ করে। পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠে ধর্মীয় সম্প্রীতি। রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন, এমন মন্তব্য করেছেন সেন্ট থমাস চার্চের সিনিয়র নেতা বিনিময় রায়। সকালে মগবাজারে ইকুমেনিক্যাল স্ট্যান্ড ট্রাস্ট এবং সেন্ট থমাস চার্চের যৌথ উদ্যোগে আয়োজিত নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, এক ধর্ম আরেক ধর্মের উপর হস্তক্ষেপ করলে সম্প্রীতি নষ্ট হয়। মানুষের মধ্যে জাতীয় ঐক্য থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, প্রশাসনিক শক্তি দিয়ে কখনো নিরাপত্তা বা শান্তি আনা যায় না। আমরা যদি এক থাকি, আমাদের মধ্যে শান্তি থাকবে, আমাদের মধ্যে নিরাপত্তা থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। শক্তি দিয়ে কোনো নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। শক্তি কখনো শান্তির প্রতীক হইতে পারে না। শান্তির প্রতীক হতে পারে আপনার আমার ব্যক্তিগত বোধটুকু। আমাদের ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যে রয়েছি, এবং এবছর আমরা দেখেছি যে বড়দিনের সময় র্যাব, সেনাবাহিনী সবাই আমাদেরকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দিতে চেষ্টা করেছে। অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ পালস 10K রানিং ইভেন্ট। সকালে রাজধানী ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে দৌড়ে অংশ নেন নানা বয়সী 2500 মানুষ। এই আয়োজনে দেহ মন সুস্থ রাখার বার্তা দেওয়া হয়। এটি অ্যাক্টিভ পালসের দ্বিতীয় উদ্যোগ, যার মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সূর্য ওঠার তখনও বাকি অনেকক্ষণ। রবীন্দ্র সরোবরের সামনে থেকে শুরু হয় দৌড়। ভোরের কুয়াশা মারিয়ে সবার লক্ষ্য সফলভাবে দৌড় শেষ করা। অ্যাক্টিভ পালস 10K ইভেন্টে দৌড়ের ক্যাটাগরি ছিল 3টি: 10 কিলোমিটার, 5 কিলোমিটার আর খুদে বন্ধুদের জন্য 1 কিলোমিটার। শিশুদের উচ্ছ্বাস নজর কাড়ে সবচেয়ে বেশি। মা বলেছে দৌড়াইতে মেডেল পাওয়া যাবে। আমি আজকে 5 কিলো রান দিয়েছি। আমার বাবা বলছে যে তুমি করতে হবে, তুমি না জিতে তুমি আবার চেষ্টা করবে। দৌড়ালে আমাদের শরীর ভালো থাকে। বলেছে যে কতক্ষণ শুয়ে থাকো, পরে দৌড়াতে যাব। আজকে তো 1 কিলোমিটার দৌড়ালো, নর্মালি 2 কিলোমিটারও পারে মাশাআল্লাহ। প্রায় 2500 অংশগ্রহণকারীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নারী। দেখে যে কারো মনে হবে পারিবারিক এক মিলন মেলা। সুস্বাস্থ্যের জন্য দৌড়ানো জরুরি। তো আমার 10 মাসের বাচ্চা, আমি রাজশাহী থেকে চলে আসছি জাস্ট দৌড়ানোর জন্যই। এটা আমার জন্য ভালো একটা এক্সাইটমেন্টের ছিল। তো সবার সাথে খুব ভালোভাবে আমরা গল্প করতে করতে রানটা শেষ করেছি। ওর রান করা পছন্দ, এর জন্য আর কি দেয়া। ওই স্কুলে রানেও ফার্স্ট হয়েছে। দৌড়েছেন পেশাদার অনেকে, বিজয়ী হয়েছেন মূলত তারাই। মায়ের দোয়া না ছাড়া তো এই জায়গাতে আসা নাই। সবসময় দোয়া করে দেয় যে ফার্স্ট হবো, সেকেন্ড হবো, এই মানে পডিয়ামের ভিতরে থাকবো, এটাই সবসময় বলে। আর আমি এই নিয়ে আমার 125টা প্লাস হয়ে গেছে। আমি দেশের বাইরেও ইভেন্টে অংশগ্রহণ করেছি। ব্যাপারটা চমৎকার। আমরা লাস্ট ফ্রাইডে, আগের ফ্রাইডে ফ্যামিলি 3 জন মিলে একসাথে দৌড়াইছি। হেলদি লাইফের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আমি না হয় ঘুমটাই আজকে করলাম। সবাই যদি এভাবে একটু স্যাক্রিফাইস করে তাহলে মনে হয় হেলদি থাকা যাবে। অ্যাক্টিভ পালস 10K ইভেন্টে ছিল সুস্থ থাকার বার্তা। ভবিষ্যতে বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে, এমনটাও জানান সংশ্লিষ্টরা।
এই জায়গায় নতুনভাবে রুট বের করে এত বাসাবাড়ির মধ্যে দিয়ে রান করানো এটা একটা বেশ চ্যালেঞ্জিং বিষয় ছিল, বাট আমার মনে হয় আমাদের টিম খুব ভালোভাবে এটা সাকসেসফুলি করতে পেরেছে। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় ইভেন্টের স্পন্সর এবং মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার, রক্তদান কর্মসূচি ও শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে চিকিৎসকরা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে মাইজ ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন 1000-এর বেশি হতদরিদ্রদের। বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়। পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সহ 3 জনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে নগরীর 16 শহর রেল স্টেশনের সামনে কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তারা জানান 12 জানুয়ারি স্টেশন এলাকায় অতর্কিত এই হামলা চালানো হয়। এতে শহীদুল ইসলাম সহ 3 ব্যবসায়ী আহত হন। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিপিএল এর খবর, দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে 7 উইকেটে 184 রান করে পদ্মাপাড়ের দল। জবাবে 15 বল আগে 119 রানে অল আউট হয় সিলেট। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট নিয়ে শুরুতে 29 রানের জুটি পায় রাজশাহী। 19 রান করে হারিস আউট হন। আরেক ওপেনার জিসান আলম করেন 20। কেউই বড় স্কোর না পেলেও সবার ব্যাটেই আসে মাঝারি মানের রান। সর্বোচ্চ 41 রান করেন রায়ান বার্ল, 32 আসে এনামুল বিজয়ের ব্যাটে। এছাড়া ইয়াসির আকবর ও মৃত্যুঞ্জয়দের ক্যামিওতে 184 রানে পৌঁছায় পদ্মাপাড়ের দল। জবাবে দলীয় 13 রানের মধ্যেই 2 ওপেনারকে হারায় সিলেট। রনি তালুকদার 4, পল স্টার্লিং 4 রান করে আউট হন সানজামুলের বলে। এরপর 58 রানের জুটি জাকির হাসান ও জর্জ মানসির। জাকির 39, মানসি 20 রান করে আউট হওয়ার পর জাকের আলী ছাড়া দাঁড়াতে পারেননি সিলেটের কোনো ব্যাটার। 31 রান করে জাকের আউট হলে দ্রুতই গুটিয়ে যায় সিলেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পারিবারিক কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। চান্দিকা হাথুরুসিংহে দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হবার পর মূলত তার পছন্দেই 2023 সালের এপ্রিলে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকান কোচ নিক পোথাসকে। স্বভাবতই হাথুরুসিংহের বিদায়ের পর পোথাসের কাজ করাটা সহজ ছিল না। সহকারী কোচ হিসেবে যোগ দিলেও তার উপর আস্থা কমেছিল বিসিবির বলাই যায়, কারণ শেন ম্যাকডরমেটের বিদায়ের পর গত কয়েক সিরিজ ধরে ফিল্ডিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আর গেল উইন্ডিজ সিরিজে সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলে নিয়োগ পান। আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিষয়টি পোথাস জানালেও বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস নিশ্চিত করেছেন উইন্ডিজ সফরের সময়ই চাকরি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে চুক্তি শেষ না করার জন্য পারিবারিক সমস্যাকেই কারণ হিসেবে দেখিয়েছেন পোথাস। তবে এটা ধারণা করা ভুল হবে না, দুই পক্ষের আস্থাহীনতায় এই সিদ্ধান্তের মূল কারণ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন পোথাস, যেখানে তিনি লিখেন, অন্য সব ভালো কিছুর মতোই অবশ্যই এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছে। আমরা অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস গড়েছি, অসাধারণ স্মৃতি গড়েছে। এখন পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাতে চাই। দেখা যাক পরের অধ্যায়ে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের জন্য এবং সামনের রোমাঞ্চকর একটি বছরের জন্য শুভকামনা। আমি তোমাদের মিস করব। বাংলাদেশে যোগ দেবার আগে ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের উইকেট কিপিং কোচ ছিলেন তিনি। এর আগে 2017-18 মৌসুমে শ্রীলঙ্কা আর 2018-19 মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন এই প্রোটিয়া। তবে পোথাস চাকরি ছাড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিল্ডিং কোচ হিসেবে কাউকে নিয়োগ দেবে না বোর্ড। এমনকি দেশি কোনো কোচকেও দেয়া হবে না আপৎকালীন দায়িত্ব নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।